জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে একমত হতে পারেনি বেশিরভাগ দল। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল ভোটের বিরোধী বিএনপি, ঐকমত্য কমিশনের সভা বয়কট ৩ বাম দলের। এভারকেয়ারের স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবনে ফিরলেন খালেদা জিয়া। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পছন্দ না হওয়ায় নারাজ একটি দল, মির্জা ফখরুলের মন্তব্য। গুমে জড়িত কর্মকর্তারা এখনও নিজ বাহিনীতে কর্মরত। অভিযোগ জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের। গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় বলেছেন বাহিনীটির সিনিয়র কর্মকর্তারা। নগর ভবনে আজও অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী। স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান ইশরাক হোসেনের। যুদ্ধ জড়ালে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখোমুখি হবে। কারো চাপের মুখে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। খামেনির ঘোষণা, ইসরায়েলের ফাতা 1 ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে কোনোভাবেই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বেশ কিছু দল এনসিসি গঠনে একমত হলেও এই মুহূর্তে এর প্রয়োজন নেই বলে মতামত দিয়েছে বাকি দলগুলো। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল ভোটের বিধান ভালো ফল বয়ে আনবে না বলে মনে করে বিএনপি। এদিন জামাত ইসলামীকে আলোচনায় বেশি সুযোগ দেওয়ায় ঐকমত্য কমিশনের বৈঠক কিছু সময়ের জন্য বয়কট করে কয়েকটি বাম রাজনৈতিক দল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের তৃতীয় দিনে এজেন্ডা নির্ধারণ করা হয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন। এর মধ্যে শুধু এনসিসির বিষয়ে সিদ্ধান্ত আসতেই প্রথমার্ধ শেষ হয়। তারপরেও একমত হতে পারেনি দলগুলো। আর বৈঠকে আলোচনার সুযোগ না পাওয়ায় বয়কট করে সিপিবি, গণফোরাম ও বাসদ। বৈষম্য হচ্ছে জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে। তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। তা আমাদের এখানে নেতারা প্রোটেস্ট করেছে। এনসিপি, জামাত ইসলামী সহ বেশ কিছু দল জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে মত দিয়েছে। তবে কাঠামো ও পদ্ধতি নিয়ে আলাদা পর্যবেক্ষণ রয়েছে দলগুলোর। বিএনপি সহ বাম দলগুলো এর বিরোধিতা করে। অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকটোরাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে। সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না, এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমার বোধহয় দরকার নেই। এনসিসির পক্ষে একমত হওয়া কয়েকটি দলের অভিযোগ, কিছু রাজনৈতিক দল নিজেদের দেয়া বক্তব্য পরিবর্তন করছে। কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবন আসলে পাইনি। এ কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি। কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত্য কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন, কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন। এনসিসি নিয়ে নীতিগতভাবে আমাদের দ্বিমত নাই, কিন্তু এই মুহূর্তে যে কারণে এটা কথা বলা হচ্ছে, এই মুহূর্তে আমরা প্রয়োজন দেখছি না। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, আলোচ্য বিষয়ে রাজনৈতিক দলগুলো উৎসাহ ইতিবাচক। লক্ষ্য অর্জনে আলোচনা অব্যাহত থাকবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কিভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। এদিকে প্রথম দিনের আলোচনায় না গেলেও বুধবারের অধিবেশনে যোগ দেন জামাত নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় 7টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক কিছু পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন।
এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। এরপর এই প্রথমবারের মতো হাসপাতালে গেলেন তিনি। বেগম জিয়া রাতে বাসায় ফেরার পর তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানান ডাক্তার জাহিদ হোসেন। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর শেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলে এখন একটি দলের গুরুত্ব আছে, নির্বাচনের পর নতুন সরকার এলে দলটির গুরুত্ব থাকবে না। তাই ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে পছন্দ করছে না সেই দলটি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ খারাপ, মাফিয়া, দখলদার ও একটি ডাকাত দল, এটি প্রমাণিত। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা রাজনীতি করেনি, ভালো মানুষ, তাদেরকে বাছাই করে দলে নিতে হবে। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। জনগণের ভালোবাসা অর্জন করে ভোটে জিততে হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে। এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। আওয়ামী লীগ কেমন মনে করেন, আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তাদেরকে আমরা দলে নিব। এদিকে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের রিজভী বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তবে অতীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি, এমন প্রশ্ন তার। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব এবং সাংগঠনিকভাবে আমাদের সেই দায়িত্ব অর্পণ হয়েছে। সেই দায়িত্বটা আমরা ন্যায় নীতি, সততা, নিষ্ঠার সাথে পালন করে আমরা অনন্য দৃশ্যতা স্থাপন করব, এটাই আমাদের প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, সংকট এখনো কাটেনি, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।
সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বুধবার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় ক্ষুদ্র হলেও এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সন্তুষ্ট জানিয়ে তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। এটা যে কোনো নিরাপত্তা বাহিনীকেই করতে হয় নিরাপত্তার খাতিরে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা ফ্লাইট অপারেশন বন্ধ থাকতো। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। আভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে এসএসএফকে প্রশিক্ষণ দেয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গুমের ঘটনায় জড়িত কর্মকর্তারা এখনও নিজ বাহিনীতে কর্মরত, এমন অভিযোগ বাংলাদেশে সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের। তাদের সুপারিশ, গুমের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় নেয়ার। এদিকে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, গুমের সাথে বাহিনী সরাসরি জড়িত নয়। রিপোর্ট ফারুক বাবুর। জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজন করে গুম নিয়ে উন্মুক্ত আলোচনার। বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ভুক্তভোগী রাজনৈতিক দলের নেতা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা। শুরুতেই ভুক্তভোগী কয়েকজন গুম হবার ঘটনার বিস্তারিত জানান। আলোচনায় উঠে আসে গুমের ঘটনার বিচার ও চ্যালেঞ্জ প্রসঙ্গ। এখনো শত শত মানুষ গুম আছে। অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের এসবের দায়িত্ব নিতে হবে। ভুক্তভোগীরা যতদিন গুম থাকবেন ততদিন সংশ্লিষ্ট সরকার দায় এড়াতে পারেন না। আমার মনে হয় সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও ডিজিএফআই ক্যান্টনমেন্টের পাশে থেকে এসব করেছে। র্যাব অফিসাররাও তাদের পাশেই ছিল। এসব অফিসার অধিকাংশই নির্দিষ্ট বাহিনী থেকে এসেছে, তাই বিচারের স্বার্থে সেনাবাহিনীর কিছুটা দায় নিতে হবে। রাজনৈতিক নেতারা বলেন, গুম নিয়ে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে, নয়তো রাজনীতিবিদদের এই অপরাজনীতি থেকেই যাবে। বিএনপি চাই সামনের দিনে আর কোনো গুমের ঘটনা না ঘটুক, কারণ বিএনপি নেতারাই সর্বোচ্চ গুমের শিকার। বিএনপি মানবাধিকার সুরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও স্বচ্ছ কার্যক্রমে দেখতে চাই। আমরা সব ঘটনার বিচার চাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন। এ সময় গুম নিয়ে বাহিনীর অবস্থান তুলে ধরেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেনাবাহিনী কখনোই সরাসরি গুমের সাথে জড়িত না। কোনো কোনো কর্মকর্তা এর সাথে জড়িত, এটা সত্য। তবে ওইসব অফিসার এ ধরনের কাজ করেছেন তখন তারা ডেপুটেশনে ছিল। র্যাব, ডিজিএফআই, এনএসআই বা বিজিবিতে ছিল, তখন তারা সরকারের মন্ত্রণালয়,
প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার অধীনে ছিলেন। সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির 2 সদস্য বিচার নিশ্চিত করতে সরকারকে পরামর্শ দিয়েছেন। গুম নিয়ে পুলিশ সহ সব বাহিনীর কাছে তথ্য প্রমাণ আছে, তাদের উচিত সব তথ্য প্রমাণ কমিশন ও প্রসিকিউশনে দিয়ে দেয়া, তখনই বিচার সুনিশ্চিত হবে। পাশাপাশি গুম থেকে ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। গুমের অভিযুক্তরা এখনও বাহিনীতে কাজ করছে, পাশাপাশি ভবনে কর্মকর্তাদের চাকরি করতে দিয়ে বা অপরাধীদের বাইরে স্বাধীনভাবে ঘুরতে দিয়ে বিচার নিশ্চিত করা যাবে না। গুমের ঘটনায় শুধু তদন্ত কমিশন নয়, গুম প্রতিরোধে স্থায়ী কমিশন করার তাগিদ দেন তারা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। শপথ গ্রহণ করতে না পারলেও মেয়রের সকল দায়িত্ব ঠিকই পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। এ সময় অভিযোগ করে বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে আসলেও তা বাধা দিচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে যোগ দিতে বুধবার সকাল থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা জড়ো হন নগর ভবনে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল 11টায় গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবি করেন আন্দোলনকারীরা। আসিফ একজন দুর্নীতিবাজের আগে আপনারা দেখেছেন, যার তার ব্যক্তিগত সহকারী শুধু একটা সংস্থা থেকে 700 কোটি টাকার মতো দুর্নীতি করেছে, যেটা প্রমাণিত, দুদকে প্রমাণিত হয়েছে। সুতরাং তার এই পদে থাকার কোনো অধিকার নাই। সে তো একটা বাচ্চা বলা, এই তো উপদেষ্টার যোগ্য না, উপদেষ্টা সে যোগ্য না, তার পদত্যাগ চাই আমরা। আমরা এখন মশার কামড় খাচ্ছি, আমাদের সুয়েজ লাইন ওভারফ্লো হচ্ছে, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, আমরা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সেই জন্য আমরা যে পর্যন্ত তাকে শপথ বাক্য পাঠ করে তার দায়িত্বে বুঝিয়ে দেওয়া না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দুপুর পর গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন দাবি করেন, আন্দোলনের কারণে জরুরি নাগরিক সেবা বন্ধ হয়নি, বরং অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নাগরিক সেবা বন্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, নাগরিক সনদ, সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে সব এটা যাতে জনগণ যাতে এই সেবাটি পেয়ে থাকে। আন্দোলনে সরকারকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নৈতিকতা হারিয়েছে। যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননাকর। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির এই নেতা। এদিন নগর ভবন সভাকক্ষে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভাও হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কারো চাপের মুখে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে আমেরিকা এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। গেল শুক্রবার ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। আর খামেনির এই হুমকির পরে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, আমেরিকা সংঘাতে জড়াবে কিনা তা এখনও ঠিক করা হয়নি,
যদিও গেল 5 দিনে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে বহু যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া এক হুমকিতেই সুর নরম করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি আর কি কড়া হুমকি দিলেন আলী খামেনি? বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আলী খামেনি কড়া ভাষায় সাফ জানিয়ে দেন, কোনো অবস্থাতেই কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। বলেন, ইতিহাস জানে ইরানিরা কখনোই আত্মসমর্পণ করে না। আমেরিকার এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ার করে দেন ইরানের এই নেতা। বলেন, এই যুদ্ধ সবে শুরু হলো। যেসব বুদ্ধিমান ব্যক্তিরা ইরানকে চেনেন, ইরানি জাতিকে চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনোই আত্মসমর্পণের মতো শব্দ উচ্চারণ করবেন না। কার কাছে আত্মসমর্পণ করবে ইরানিরা? ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। ইরান ইসরায়েল সংঘাত শুরুর 6ষ্ঠ দিনে এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। মঙ্গলবার আলী খামেনির অবস্থান জানা আছে এবং তাকে সহজ লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, আমেরিকার ধৈর্য দিন দিন কমে আসছে। আর ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই এমন কড়া ভাষায় হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। আর খামেনির কড়া হুঁশিয়ারির কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়াবে কিনা তা এখনো জানেন না তিনি। নিজের মান রক্ষায় বলেন, ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনার টেবিলে আসতে চায়। ট্রাম্পের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলা আলোচনার মাঝে বিনা উস্কানিতে কেন ইসরায়েল হামলা চালালো ইরানের উপর? কেন তাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকা চলমান সংঘাতে যোগ দেবে কিনা তা স্পষ্ট না করলেও গেল 5 দিন ধরে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে 30টিরও বেশি যুদ্ধ বিমান ও বেশ কিছু যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একই সাথে বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান খামেনি প্রশাসনের পতন হলে তার পরিণতিও ভয়াবহ হতে পারে, বিশেষ করে ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায়, যেমনটা হয়েছে ইরাক ও লিবিয়াতেও। তাই শেষ পর্যন্ত কোন পথে যাবে ইরান ইসরায়েল সংঘাত তা নির্ভর করছে আগামী কয়েকদিন কি ঘটবে তার উপর। এদিকে বুধবার 6ষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘাত। এদিন ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ফাত্তা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এছাড়াও এক ঝাঁক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র, অস্ত্র স্থাপনা ও বিমানবন্দর সহ দেশটির 40টিরও বেশি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংসেরও দাবি করেছে তারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় বাজেট নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেট পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য উদাহরণ সৃষ্টি করে যেতে পারল না। এটি হতাশার, নিরাশার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় এসব বলেন বক্তারা। রাজধানীর এক হোটেলে জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক আলোচনার আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটে সমাজে সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগ না নিয়ে উল্টো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেওয়া হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। এনবিআর যা করবে তা আগে থেকেই সেট করা থাকে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়ও চাকরিজীবীদের 10 থেকে 15% বেতন বাড়ানোর উদ্যোগের কড়া সমালোচনা করেন ব্যবসায়ীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে একমত হতে পারেনি বেশিরভাগ দল। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল ভোটের বিরোধী বিএনপি ঐকমত্য কমিশনের সভা বয়কট 3 বাম দলের। এভার কেয়ারে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবনে ফিরলেন খালেদা জিয়া। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পছন্দ না হওয়ায় নারাজ একটি দল, মির্জা ফখরুলের মন্তব্য। গুমে জড়িত কর্মকর্তারা এখনও নিজ বাহিনীতে কর্মরত। অভিযোগ, জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের গুমের সাথে সেনাবাহিনী জড়িত নয় বলেছেন বাহিনীটির সিনিয়র কর্মকর্তারা।
নগর ভবনে ঢাকাবাসীর অবস্থান কর্মসূচি, স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান ইশরাক হোসেনের। ইসরায়েলে ফাতা 1 ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি তেহরানের। ইরানে হামলা অব্যাহত, তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, হুঁশিয়ারি খামেনির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকালে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।